সুপ্রিয় দর্শক, আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা নিন। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান দৃষ্টি ও সৃষ্টির আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এমন একজন কবি, লেখক, কথাশিল্পী, সাংবাদিক, বিশেষ করে মুক্তিযোদ্ধা, আমরা তাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের ধারাবাহিক লেখক এবং কবিদের জীবন এবং সাহিত্যকর্মের এই পর্বে আজ উপস্থিত হয়েছেন কবি হালিম আজাদ। মুক্তিযুদ্ধের মাস। কবি হালিম আজাদ একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। 1971 সালে রণাঙ্গনে তিনি যুদ্ধ করেছেন। আরেক হাতে লিখেছেন। জীবনের শুরু থেকেই তার লেখালেখি। মুক্তিযুদ্ধ নিয়ে তার বিখ্যাত একটি কবিতা রয়েছে। আমরা এই কবিতাটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে তার উচ্চারণে শুনব। শুধু 3টি লাইন আপনাদের সামনে উচ্চারণ করি। স্বাধীনতা তার, যে মেয়েটি যুদ্ধের মাঠে হৃদয় রেখে শাড়ির আঁচল ভরে দুঃখের বান অন্তরে গুলির আঘাত নিয়ে শহীদ হয়ে গেছে। যে বালক ফিরে আসবে বলে মাকে কথা দিয়েছিল, অবশেষে সেও রক্তের বদলে তেজদীপ্ত ফুল স্বদেশ পতাকা অম্লান বাংলা করে গেছে মুক্ত। কি অসাধারণ উচ্চারণ মুক্তিযুদ্ধকে নিয়ে। শুধু দর্শক, আসুন আমরা মুখোমুখি হই কবি হালিম আজাদের। হালিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার জন্ম কোথায় এবং কবে? জন্ম 1955 সালে নারায়ণগঞ্জে। পড়াশোনা কোথায় করেছেন? নারায়ণগঞ্জ গ্রামের হাই স্কুলে, তারপরে তুলারাম বিশ্ববিদ্যালয়, সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছি। মুক্তিযুদ্ধে কিভাবে গেলেন? তখন আপনার বয়স কত ছিল? মাত্র কলেজে ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ারে কলেজে পড়তাম। তো পড়াশোনার এক পর্যায়ে এসে আমাদের জাতির সবচাইতে বড় যে যুদ্ধ, মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের সময় আমি নারায়ণগঞ্জ শহরে ছিলাম। তো 25শে মার্চের পরে ঢাকা শহরে পাক বাহিনী ক্র্যাকডাউন করে। আপনারা জানেন যে পাক বাহিনী 25শে মার্চ রাতে ঢাকা শহরে যে অপারেশন সার্চলাইট যে নামে যে অপারেশনটা শুরু করে, এরপরে নারায়ণগঞ্জ শহরেও এটার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নারায়ণগঞ্জ শহরে আপনার প্রতিরোধের প্রস্তুতি চলে। সেই প্রতিরোধের প্রস্তুতির এক পর্যায়ে ওই বিশেষ করে শহরে যে আত্মীয় স্বজন ছিল, এইসব সবাইকে গ্রামের দিকে পাঠিয়ে দিয়ে প্রতিরোধে আমি নিজেও প্রতিরোধের কাজ করা শুরু করি। 25শে মার্চ রাত থেকে 27শে মার্চ সকাল পর্যন্ত নারায়ণগঞ্জে প্রতিরোধ যুদ্ধ হয়েছে। তো সেখানে কাজ করার পরে শহর ছেড়ে যখন পাক বাহিনী নারায়ণগঞ্জ অ্যাটাক করে, আপনারা জানেন যে নারায়ণগঞ্জ হলো ঢাকা শহরের সাথে লাগোয়া শহর। 25শে মার্চের পরে থেকেই পাক বাহিনী নারায়ণগঞ্জ শহরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু প্রতিরোধের কারণে তারা 27শে মার্চ সকালে নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করে। আপনারা জানেন যে 25শে মার্চের পরে ক্র্যাকডাউনের পরে ঢাকা নারায়ণগঞ্জের হাজার হাজার মানুষ এই শহর ছেড়ে চলে যায় এবং এইসব মানুষকে সহযোগিতা করি, বিভিন্নভাবে সহযোগিতা করি মানুষকে যার যার এলাকায় চলে যাওয়ার জন্যে ঐক্যবদ্ধভাবে, যে বিশেষ করে ছাত্র জনতা এবং রাজনীতিবিদ ঐক্যবদ্ধভাবে সকল মানুষের সাথে একসঙ্গে মিলিত হয়ে এই মানুষকে সহযোগিতা করা শুরু করি। পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেই গ্রামে এবং প্রশিক্ষণ নেওয়ার সঙ্গে সঙ্গেই মুক্তিযুদ্ধের বিভিন্ন কার্যক্রমে জড়িয়ে পড়ি। যখন দেশ স্বাধীন হলো, সেই দিনটির কথা আপনার কতটুকু মনে আছে? সেদিনের উল্লাস এবং আনন্দের কথা বলুন। 16 ডিসেম্বর সকালের দিকেও নারায়ণগঞ্জে যুদ্ধ চলছিল। ঢাকা নারায়ণগঞ্জের মাঝখানে যে আপনারা জানেন যে ফতুল্লা শিল্প এলাকা, ফতুল্লা এলাকায় আমার নিজের গ্রামের বাড়ি। তো সেদিন সকালের দিকেও নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় যুদ্ধ চলছিল। 16 ডিসেম্বর দুপুরের দিকে নারায়ণগঞ্জ শহর মুক্ত হয়। আপনারা জানেন যে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড় থেকে মানে মিত্রবাহিনী, মুক্তিযোদ্ধা এবং
সকল বাহিনী যেটা আপনার ঐক্যবদ্ধ যে বাহিনী ছিল সেই বাহিনীর সাঁড়াশি আক্রমণে শীতলক্ষার পূর্ব পারে মুক্ত হয়ে পড়ে, দুপুরের দিকে নারায়ণগঞ্জ শহর মুক্ত হয়। ভারতের সেনাবাহিনী, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় জনগণের যৌথ সাঁড়াশি আক্রমণের ফলে নারায়ণগঞ্জ শহর মুক্ত হয় দুপুরের দিকে। কিন্তু নারায়ণগঞ্জ শহরের পশ্চিম পাশে যে ফতুল্লা এলাকা, শিল্প এলাকা, এই শিল্প এলাকায় তখনও যুদ্ধ চলছিল। আমরা তো জানি যে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সেই রেসকোর্সের ময়দানে সেদিন 4:30টার দিকে শত্রুবাহিনী মিত্রবাহিনীর হাতে আত্মসমর্পণ করে। সেই সময়টাতে কি নারায়ণগঞ্জের সেই সময়টা কি আপনারা আনন্দ উল্লাস করেন কিনা? আমাদের যে এলাকাটা, সেই এলাকাটার নাম হলো বক্তাবলী ইউনিয়ন, বুড়িগঙ্গার পারে। সেখানে প্রায় 100-2 মুক্তিযোদ্ধা ছিল, ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং স্থানীয়ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা। এই সমস্ত ওখানে আপনার 6টা গ্রুপ হয়ে আপনার চারদিক দিকে পাক বাহিনীকে আপনার অ্যাটাক করা হয়েছে, নদীপথে, স্থলপথে। তো আপনার ওই এলাকাটার আপনার শত্রু মুক্ত হয় বিকেলের দিকে, সন্ধ্যার আগে। সেখানে আগের দিন রাত 3টা থেকে এবং পরদিন অপারেশন চলেছে। এক পর্যায়ে সন্ধ্যার আগে পাক বাহিনী সরে ঢাকা শহরে ঢুকে গেছে, কিন্তু বিহারি যে ছিল, রাজাকার, আলবদর, শান্তি বাহিনী যারা ছিল, ওরা তখনও ফায়ার করছিল এবং আমরাও সেই আমাদের পজিশন থেকে আমরা তাদের মোকাবেলা করেছি এবং সন্ধ্যার আগে তারা সবই ব্যারাকে ফিরে যায় এবং ওই এলাকা মুক্ত হয়। তো 16ই ডিসেম্বরটা আপনি বুঝতে পারছেন যে কী অবস্থা ছিল, এবং সারা রাত যায় বিভিন্ন আনন্দ উল্লাসে। এবং পরের দিন 17 তারিখ সকালবেলা আমি ঢাকা শহরে প্রবেশ করেছি। ঢাকা শহরে বিভিন্ন অবস্থা দেখার জন্য 17 তারিখ ঢাকা শহরের বিভিন্ন এলাকা আমি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হল, জগন্নাথ হল, তখনকার ইকবাল হল, তারপরে আপনার এই যে এখন যে সোনারগাঁ হোটেলে এখানে বোম্বিং হয়েছিল, সেই বোম্বিং এলাকা, বিভিন্ন এলাকা আমি পরিদর্শন করেছি এবং মানুষের উল্লাস সেগুলোকে আবার দেখার সৌভাগ্য হয়। যুদ্ধ জয় শেষে আপনার 70-এর দশকের আপনি একজন, সেই প্রজন্মের আপনি একজন উল্লেখযোগ্য লেখক এবং কবি। তেজদীপ্ত আপনার কবিতার মধ্যে উচ্চারণ করলাম, সেই তেজদীপ্ত হাত নিয়ে লেখালেখিতে আসলেন। আপনার লেখালেখিটা শুরু হয়েছিল কবে? 1967 সালের কথা। 8ম শ্রেণীতে যখন পড়ি হাই স্কুলে, তখনই আমার প্রথম একটা লেখা ছাপা হয়, দৈনিক আজাদে একটা লেখা ছাপা হয়। এবং তার আগে স্কুলের বিভিন্ন ম্যাগাজিনে লেখা ছাপা হয়েছে। সেটি কি কবিতা? হ্যাঁ, সেগুলোও কবিতা ছিল এবং বরাবরই আমি কবিতাই লিখেছি। তো দৈনিক আজাদের 67 সালে প্রথম লেখাটাই আসলে আমাকে এই ক্ষেত্রে বিশেষভাবে উৎসাহিত করেছে। কে অনুপ্রাণিত করেছিল, কে আপনাকে কে উৎসাহ দিয়েছিল লেখালেখির জন্য? লেখালেখির ক্ষেত্রে আমার স্কুলের আমার এক শিক্ষক ছিল, তার নামটি আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, হাফিজউদ্দিন স্যার। উনি আমাদের স্কুলে আমাদেরকে আমি বলে নেই যে আমি যখন গ্রামে থাকি, আমি 4র্থ শ্রেণীতে পড়াকালেই আমি প্রথমে গ্রাম থিয়েটারে অভিনয় করি। আচ্ছা। এবং ওই গ্রাম থিয়েটারে অভিনয়ের ক্ষেত্রে আমার ওই স্কুলের যে স্যার, সেই স্যারই আমাকে উৎসাহিত করেছে। সাংস্কৃতিক পরিমণ্ডল দিয়ে বেরিয়ে, সাংস্কৃতিক পরিমণ্ডলে কি যে সংস্কৃতির প্রবাহটা আমাদের পরিবারেই ছিল। আপনার প্রথম কবিতার বই কবে বের হয়? আমার লেখালেখির ক্ষেত্রে যে সেটা একটু বলা দরকার, যে দেশ স্বাধীনের পরে আমি সিরিয়াস লেখালেখি করতে থাকি। একই সঙ্গে একদম 70-এর শুরু থেকেই লেখালেখি, এবং যুদ্ধ থেকে ফেরার পরে যে আমরা মনে করেছি যে আমরা অস্ত্র জমা দিয়ে আমরা লেখালেখিতে চলে যাই। কলম ধরলেন, অস্ত্র জমা দিয়ে আমরা কি বলে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর কাছেই আমরা অস্ত্র জমা দিয়েছি। আমাদের গ্রুপ মুক্তিযোদ্ধাদের সবাই মিলে আমরা অস্ত্র জমা দিয়েছি। আমরা আমাদের গ্রুপের মুক্তিযোদ্ধারা বিভিন্ন দিকে চলে যায়। আমি লেখালেখির দিকে খুব সিরিয়াসলি, আপনি বলতে পারেন যে 72-73 সাল থেকেই আমি খুব ব্যাপকভাবে লেখালেখি শুরু করেন। আপনার প্রথম কবিতার বইটির নাম মনে আছে? প্রথম কবিতার বই বের হয় 1981 সালে। প্রথম কবিতার বই নাম হলো অদ্ভুত দরজার কাছে। এবং এই বইয়ে আপনি সব ধরনের কবিতাগুলি আসছে, বিশেষ করে 70 দশকে
পুরো দশকটাই আমি লেখালেখি করেছি ব্যাপক হারে। আপনি জানেন যে শুধু নিজেই লেখালেখি করিনি, কয়েকটা সংকলন আমি বের করেছি, সাহিত্য সংকলন বের করেছি, এবং সম্পাদনা করেছেন। হ্যাঁ, এবং আমাদের সেই সাহিত্য গ্রুপে অসংখ্য লেখক লেখালেখি করেছে, তাদের প্রায় অনেকেই আজকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। নিশ্চয়ই প্রতিষ্ঠিত, বিশেষ করে কবিরা। বেশ কয়েকজন জাতীয় ক্ষেত্রে আমাদের এই গ্রুপ থেকে জাতীয় ক্ষেত্রে কবি বের হয়ে এসেছেন। কেউ কথাশিল্পী, কেউ কবি, কেউ প্রবন্ধকার, এরকম অসংখ্য নাম বলা যেতে পারে আমাদের বন্ধুদের মধ্যে। আপনি নিজেও এদেরকে চিনেন, আমাদের জাতীয় লেভেলে অনেকেই লেখালেখি করে। 1981 সালে আমার প্রথম কবিতাটি বের হয়। 70 দশকের লেখালেখির মধ্য দিয়ে যে আমি যতগুলো কবিতা লিখেছি, ওই কবিতাগুলো দিয়ে বাছাইকৃত কবিতাগুলো, হ্যাঁ, বাছাইকৃত কবিতা, প্রথম বইটা বের হয় অদ্ভুত দরজার কাছে। এটি বের করে তখন ঢাকাতে একটা পাবলিশার ছিল, অস্ট্রিক পাবলিশার্স। ওই অস্ট্রিক পাবলিশার থেকে এটা বের হয়, এবং দ্বিতীয় বইটি মুক্তধারা প্রকাশ করে, সেটি কবিতার বই হয়, সেটিও কবিতা। তো এই যাবৎ কটি কবিতার বই বেরিয়েছে আপনার? কবিতার বই এ পর্যন্ত 7টা কবিতার বই বেরিয়েছে। আচ্ছা, এবং কবিতার বই হয়েছে। বছর 2 আগে আমার কবিতা সমগ্র প্রকাশ পেয়েছে, সমগ্র বেরিয়েছে। আপনি কবিতার পাশাপাশি উপন্যাস লিখছেন, গল্প লিখছেন। 70 দশকে শুধু কবিতাই আমি লিখিনি, আমি বা প্রবন্ধের ক্ষেত্রেও আমি কিছু কাজ করেছি। আমি বিভিন্ন আমাদের পূর্বসূরি অসংখ্য প্রতিষ্ঠিত কবিদের বিভিন্ন কবিতার উপর, তাদের উপন্যাস, গল্পের উপরও আমি বেশ কিছু প্রবন্ধ আমি লিখেছি। এর মধ্যে বলা যায় শামসুর রহমান, শক্তি চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আরও সিনিয়র রবীন্দ্রনাথ, নজরুল। রবীন্দ্রনাথের গানের উপরে আমি বেশ কয়েকটা কাজ করেছি, গানের উপরে কয়েকটা প্রবন্ধ লিখেছি। আপনার কোনো প্রবন্ধের বই বেরিয়েছে? আমার প্রবন্ধের বই এখনো বাজারে আসেনি। একই সঙ্গে আমি গল্প লিখেছি এবং উপন্যাসেও কাজ করেছি। 4টা উপন্যাস পর্যন্ত বাজারে এসেছে। প্রথম উপন্যাসটা বাংলা একাডেমির বইমেলায় ওই বছর প্রকাশিত শ্রেষ্ঠ বই হিসেবে আনন্দ আলো সাহিত্য পুরস্কার লাভ করেছে। এটির বিষয় নিশ্চয়ই মুক্তিযুদ্ধ ছিল। হ্যাঁ, অবশ্যই মুক্তিযুদ্ধের উপর উপন্যাস ছিল। এরপরে আরও 3টা উপন্যাস আসছে বাজারে, ওর মধ্যে ওই 2টা মুক্তিযুদ্ধের উপরে, আরেকটি উপন্যাস হলো দেশভাগের উপরে। অন্যান্য যারা কবি রয়েছে, আপনার সহযোদ্ধা যারা রয়েছে, তাদের চেয়ে আপনার কবিতার পার্থক্যটা কোথায়, প্রবণতাটা কোথায়, আপনার নিজস্বতাটা কোথায়? আমি নিজের কবিতা সম্পর্কে নিজে বলাটা আসলে কঠিন, কারণ আমরা যারা লেখালেখি করেছি 70 দশকে, আমাদের কবি যারা, অসংখ্য কবির নাম বলা যায় জাতীয় লেভেলে আমাদের বন্ধুদের। আমি দেখছি যে আমাদের 70 দশকের কবিতার একটা বিশেষ দিক আছে, সেটা হলো যে আমাদের সকল কবিরাই মুক্তিযুদ্ধ শেষ করে এসে আমরা লেখালেখি শুরু করি। এবং দেখা গেছে যে আমাদের বন্ধু কবিরা জাতীয় লেভেলের ক্ষেত্রে বিভিন্ন যারা প্রতিষ্ঠিত, আমাকে তাদের মধ্যেই একজন হিসেবে গণ্য করা হয়। কিন্তু আমরা চেষ্টা করেছি প্রত্যেকেই নিজেদেরকে একটু ভিন্নভাবে যার নিজস্বতাকে সৃষ্টি করার জন্য। আমাকে আপনি প্রশ্ন করেছেন যে আপনার নিজস্বতাটা কি, সেটা আসলে সমালোচক, আলোচক, পাঠকরা সেটা বিবেচনা করে। তো আমার কবিতায় খুব ব্যাপকভাবে মুক্তিযুদ্ধ এসেছে, এবং বলা চলে যে গত 42 বছরে আমাদের দেশের স্বাধীনতা আসার পরে যে আমাদের দেশের রাষ্ট্রীয়, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে যে আপনার অনেক পরিবর্তন এসেছে। রাষ্ট্রের আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা যখনই সেটা আপনার বাধাগ্রস্ত হয়েছে, নানান স্বৈরাচারী এবং নানা রাজনৈতিক সংকট এবং সামাজিক সংকটের কালে যখন আমাদের দেশে অনেক বিপন্ন পরিবেশ নেমে এসেছে, 70 দশকের কবিরা আমরা সেই জিনিসটাকে সবচেয়ে বেশি লালন করেছি, এবং আমাদের বোধ এবং চেতনায় কাজ করেছে মহান মুক্তিযুদ্ধ। স্বাধীন দেশের কবিতা কেমন হবে, আমাদের কবিতা আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে নিয়ে যেতে হবে, সেই সব ক্ষেত্রে আমরা কাজ করেছি, এবং সেই চেতনাবোধের প্রেক্ষিতেই কিন্তু আমাদের দেশে অনেক সংগ্রাম হয়েছে। আমি বলছি যে কবিতার সংগ্রাম। মনে করেন যে আমাদের জাতীয় কবিতা পরিষদের আমি একজন ফাউন্ডার মেম্বার। জন্মলগ্ন থেকেই জাতীয় কবিতা পরিষদ আমরা গঠন করেছি, এবং জাতীয় কবিতা পরিষদের মধ্যে দিয়ে কিন্তু শুধু দেশে নয়, সারা পৃথিবীতে যেখানেই আমাদের বাংলা ভাষাভাষী মানুষ আছেন, সর্বত্র এই কবিতা পরিষদের কার্যক্রম কিন্তু ছড়িয়ে গিয়েছে। আপনি লক্ষ্য করবেন যে কবিতা পরিষদের যে উৎসবগুলো হয়, উৎসবে পৃথিবীর
যেখানেই থাকে আমাদের কবিরা, বাংলা ভাষাভাষী কবিরা, সেটা সব দেশ থেকে আমাদের কবিরা ছুটে আসে এই উৎসবে যোগদান করার জন্য। তার আগে এখানে একটা প্রশ্ন করি আপনাকে যে একজন লেখক বা কবির সংগঠন অর্থাৎ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তার লেখালেখির ক্ষতি হয় কিনা? আমরা নিজেরাও লেখালেখি করেছি এবং আরও সৃষ্টিশীল মানুষ তৈরির জন্য আমরা কাজ করেছি। এবং আপনি যেটা বলছেন এটা হয়তো হয়তো যে সাহিত্য আন্দোলনের ক্ষেত্রে আপনার দেখা যায় যে সাহিত্য আন্দোলনে যারা নেতৃত্ব দেয় তারা হয়তো অনেক সময় দেখা যায় যে তিনি যেই জিনিসটা সৃষ্টি করতে চান, যেটা লিখতে চান, হয়তো সেটা সবসময় তার পক্ষে হয়ে ওঠে না, কিন্তু তার পাশের বন্ধু সে তো কাজ করছে প্রতিবাদের মাধ্যমে। হ্যাঁ, তার সঙ্গে যে কবিরা আছে তারা তো কাজ করছে। মনে করেন যে এটা তো কিছুটা হয়ই হয়তো। তবে আমি মনে করি যে লেখালেখির পাশাপাশি আমি বলি যে আমার জীবনে আমি যত সংগঠন এবং যত বিপ্লব আন্দোলন বলেন, সব আন্দোলনে আমি জড়িত থাকার চেষ্টা করেছি। যেমন আপনি জানেন যে পদাবলী সৃষ্টি হয়েছিল, কবি শামসুর রহমান প্রথম সভাপতি, পরবর্তীতে সভাপতি হলো আবু জাফর ওবায়দুল্লাহ, পরবর্তীতে সৈয়দ শামসুল হক, এই পর্যায়ক্রমে পরে রফিক আজাদ। এই যে আমাদের কবিতা উৎসবে এবং আমাদের এই কবিরা কিন্তু সবাই কিন্তু এই সংগ্রামে ছিলেন। পরবর্তী যে এখন যারা লিখছে তাদের লেখার সাথে, তাদের কবিতার সাথে আপনার নিজের লেখার কোনো পার্থক্য খুঁজে পান কোনায়? আমাদের পরবর্তীতে যে প্রজন্ম লেখালেখি করছে তাদের মধ্যে অনেক কবিকেই আমি দেখছি, তাদের মধ্যে অনেক আপনার খুব সৃষ্টিশীলতার অনেক তাদের প্রতিভা রয়েছে, দক্ষতা রয়েছে, এবং বিভিন্ন দিক থেকেই আমাদের পরের প্রজন্মের মধ্যে আমি অনেক আশার সঞ্চার আমি দেখতে পাই। আমি আপনার লেখালেখি নিয়ে এই মুহূর্তে কি লিখছেন এবং পড়ছেন? এই মুহূর্তে লেখালেখি করছি সেটা হলো আমি একটা উপন্যাসের কাজ করছি, যেটা বইমেলায় আসবে, এবং আরেকটি কাব্যগ্রন্থের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই কাব্যগ্রন্থটিও আগামী বইমেলায় আসার সম্ভাবনা রয়েছে। এগুলো লেখালেখি করছি। আর আমি আমি প্রতিদিনই পড়াশোনা করি, কোনো না কোনো ক্ষেত্রে আমি পড়াশোনা করি, সেটা সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি, কালচার, আমাদের সংস্কৃতির ইতিহাস, সব ক্ষেত্রেই বিভিন্ন কিছুই আমি প্রতিদিন কিছু না কিছু পড়াশোনা করি। গত কয়েকদিন ধরে আমি পড়ছি হলো যে রবীন্দ্রনাথের শেষের দিকের কবিতাগুলো আমি পড়তেছি। আচ্ছা, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনার যে কবিতাটি দিয়ে শুরু করেছিলাম, মুক্তিযুদ্ধের কথা বললাম, মুক্তিযুদ্ধের মাস, বিজয়ের মাস, তো আপনি আপনার সেই কবিতাটির উচ্চারণ শুনতে চাই, স্বাধীনতা এই শস্য পর্ব। এই কবিতাটি আসলে আমি লিখেছিলাম 1976 সালের দিকে। এই কবিতাটি লেখা, মুক্তিযুদ্ধ থেকে ফেরার পরে বেশ কিছু কবিতা লিখেছিলাম, তার মধ্যে এই কবিতাটি একটি অন্যতম কবিতা। কবিতার নাম স্বাধীনতা এই শস্য পর্ব। স্বাধীনতা তার যে মেয়েটি যুদ্ধের মাঠে হৃদয়ে রেখে শাড়ির আঁচল ভরে দুঃখের বান, অন্তরে আঘাত নিয়ে শহীদ হয়ে গেছে। যে বালক ফিরে আসবে বলে মাকে কথা দিয়েছিল, অবশেষে সেও রক্তের বদলে তেজদীপ্ত ফুল, স্বদেশ পতাকা, অম্লান বাংলা করে গেল মুক্ত। এই অমর দেশের স্বাধীনতা আমি সেই বালকের জীবন ত্যাগের কাছে, সেই আত্মদান বালিকার চোখের জলের কাছে অর্পণ করে বলবো, তোমাদের ঋণ শোধ করার মতো করিও মুদ্রার পাহাড় তা তো আমাদের কাছে নেই। যে চাঁদ উদ্ধার করে আলোকিত করেছ মহান ঘর, যে মায়ের স্বপ্নের বীজ ফসলের খামার হয়ে ডাকে, সন্তানের বিনিময়ে গোলাপের কলি ঝরে পবিত্র হয়েছে এই উপত্যকা। এই শ্রমের সব সুখময় আনাগোনা তোমাদের, ভোরের হাসি, রাত্রির মধুময় কুহুতান তোমাদের, নদীর জলের নিরাময় কলতান, স্রোতধারা তোমাদের। গ্রাম্য মেয়ের হাঁটাহাঁটি, ঘুঙুরের শব্দ, শিশির ভরা পাতা, সবই তোমাদের প্রণয়ে বাঁধা। এই মূল্যহীন স্বাধীনতা তোমাদের নামে লিখে দেয়া চলে। পতাকার মালিকানা তোমরাই। শার্টের বুতাম খুলে যারা প্রতিশোধের বুলেট বুকে নিয়ে অম্লান হয়েছে কালে, আমি এই সব আনন্দের দিন রাত তোমাদের দিয়ে দিতে পারি। স্বাধীনতা তার যার নামে শহীদ মিনার প্রতিদিন গানের সংলাপ বনে, যে মাঝি বৈঠা ফেলে যুদ্ধে দিয়েছে প্রাণ,
লাঙল ফেলে যে কৃষক ৭১ হারালো প্রিয় মুখ বধূ, বিদ্যালয়ের সেই ১১ বছরের কিশোর যে কাফনের পোশাক পরে কবরের সাথে কথা কয়, তার প্রতিটি হারের সাথে সকল মৃত্যুর স্মৃতির সাথে স্বাধীনতা জড়াজড়ি করে আছে এই বাংলায়। কবি হালিম আজাদ, অত্যন্ত চমৎকার মুক্তিযুদ্ধ নিয়ে আপনার এই কবিতা। নিজেও একজন মুক্তিযোদ্ধা, পেশায় সাংবাদিকতা করছেন। আপনার কবিতার মূল্যায়ন পাঠক অবশ্যই করবে। আজ স্টুডিওতে এসে সামান্য কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। আমরা এতক্ষণ কথা বললাম কবি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ঔপন্যাসিক এবং মানবতার পক্ষের একজন মানুষ কবি হালিম আজাদের সঙ্গে। আপনারা তার মুখ থেকেই তার নানা বিষয়ে উচ্চারণ শুনলেন এবং সবশেষে শুনলেন মুক্তিযুদ্ধের, আমরা বলবো তাঁর লেখা অন্যতম একটি কবিতা, বাংলা সাহিত্যের অন্যতম একটি কবিতা, স্বাধীনতা এই শস্য পর্ব। এই কবিতায় আছে স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধের কথা। আমরা চাই হালিম আজাদের মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা অবশ্যই আপনারা পড়বেন তার অন্যান্য লেখা, বিশেষ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস তিনি লিখছেন, এগুলো পাঠককে ইতোমধ্যেই আনন্দিত করেছে, তথ্য দিয়েছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার আগ্রহ তৈরি করেছে। কবি হালিম আজাদ আমাদের ৭০-এর প্রধানতম কবি একজন। আমরা তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। তার সাহিত্য আরও বাংলা সাহিত্যকে উন্নতির পর্বে নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করি। আজকের দৃষ্টি ও সৃষ্টি থেকে বিদায় নিই। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন।